1957 সাল মানবজাতি প্রথমবার মহাকাশে একটা উপগ্রহ পাঠিয়েছিল, স্পুটনিক 1। আর এরই মাত্র 12 বছরের মধ্যে 1969 সালে মানুষ চাঁদের মাটিতে পা রেখেছিল। কিন্তু এই ঘটনার প্রায় 60 বছর পার হতে চলেছে, কিন্তু আজও মহাকাশে মানুষ পাঠানো ঠিক ততটাই কঠিন যতটা আজ থেকে 60 বছর আগে ছিল। সুনিতা উইলিয়ামস, যাকে নাসা মাত্র 8 দিনের একটা মিশনে মহাকাশে পাঠিয়েছিল, কিন্তু সেই মিশনে একটা ছোট্ট ভুলের কারণে তাদের প্রায় 9 মাস মহাকাশে কাটাতে হলো। তবে জানলে অবাক হবেন, সুনিতা যে মহাকাশযানে করে স্পেসে গিয়েছিলেন সেটা কিন্তু নাসার ছিল না, ছিল একটা প্রাইভেট কোম্পানি, যে কোম্পানির কাছে মহাকাশে মানুষ পাঠানোর কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, আর এটা হলো বোয়িং কোম্পানি। তো প্রশ্ন হলো, কেন নাসা হঠাৎ করে নিজেদের স্পেসশিপ বাদ দিয়ে বোয়িং এর স্পেসশিপ ব্যবহার করলো? ইভেন সুনিতা উইলিয়ামসকে ফেরত আনার জন্য নাসা স্পেস এক্স এর সাহায্য নিয়েছে। তো প্রশ্ন হচ্ছে, নাসার ফিউচার প্ল্যান কি? কেন তারা প্রাইভেট কোম্পানিগুলোর উপর সব দায়িত্ব ছেড়ে দিচ্ছে? আর কেনই বা সুনিতা উইলিয়ামস এতদিন মহাকাশে আটকে ছিলেন? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে আজকের এই ভিডিওতে এই সব বিষয়গুলোকে একদম সহজ ভাষায় এক্সপ্লেইন করব। তো চলুন শুরু করা যাক। 5 জুন 2024 সকাল 10:52 আমেরিকার ফ্লোরিডা রাজ্যের কেপ কার্নিভাল স্পেস স্টেশন থেকে অ্যাটলাস 5 রকেট লঞ্চ করে 23,000 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে এটা উপরের দিকে উঠতে থাকে। আর মাত্র 12 মিনিটের মধ্যে এটা তার অরবিটে পৌঁছে যায়। আর এই সময় পর্যন্ত মিশনে সবকিছু ঠিকঠাকভাবে চলছিল। এই মুহূর্তে মহাকাশযানের ভিতরে মাত্র 2 জন প্যাসেঞ্জার ছিলেন, সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর। এরা দুজনেই এর আগে 2 বার মহাকাশে গিয়েছিলেন এবং এটা ছিল তাদের 3rd মিশন। ফলে এরা দুজনেই ভীষণই এক্সপিরিয়েন্সড ছিলেন। এবার যখন তারা মহাকাশে পৌঁছে যান, তারাই মহাকাশযানটিকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং করার আগে একটা টেস্ট করেন যে তাদের সমস্ত থ্রাস্টার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। আর এই টেস্ট যখন তারা কন্ডাক্ট করে, তখনই তাদের শিপে একটার পর একটা থ্রাস্টারে ফল্ট দেখা দেয়। তাদের শিপে হিলিয়াম লিক হচ্ছিল, যে কারণে 28টার মধ্যে 5টা থ্রাস্টার কাজ করা বন্ধ করে দিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, থ্রাস্টার কি আর ডকিং এর জন্য এটা কেন দরকার? দেখুন, স্পেসে যখন কোনো একটা শিপ যায়, তখন সেটাকে সামনে, পেছনে, উপরে, নিচে সব দিকে মুভ করানোর জন্য এর চারিদিকে ছোট ছোট বেশ কয়েকটা ইঞ্জিন লাগানো থাকে, আর এগুলোকে থ্রাস্টার বলা হয়। আর এই ইঞ্জিনে হিলিয়াম ব্যবহার করা হয় না। হিলিয়াম কোনো জ্বালানি নয়, তবে এটা জ্বালানিকে ভীষণই স্পিডে ইঞ্জিনের দিকে পাঠাতে হেল্প করে। আর সুনিতারা যে শিপের মধ্যে ছিলেন, তার মধ্যেই 5টা থ্রাস্টার কাজ করা বন্ধ করে দিয়েছিল। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে 5টা থ্রাস্টার খারাপ হয়ে গেছে তো কি হয়েছে, বাকি 23টা তো কাজ করছিল। তো এখানেই আসে ডকিং এর প্রধান সমস্যা। পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় আমাদের এই পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এবার যখন কোনো মহাকাশ যাত্রীকে এই স্পেস স্টেশনে যেতে হয়, তখন প্রথমে তাদের নিজেদেরকে ওই সেম অরবিটে 28,000 কিলোমিটারের গতিতে পৌঁছাতে হয়। এবার যখন ওই মহাকাশ যাত্রীদের স্পেস ক্যাপসুল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সেম গতিতে পৌঁছে যায়, তখন এরা দুজনের কাছে স্থির হয়ে যায়। ঠিক যেমনটা পাশাপাশি সেম গতিতে চলা দুটো ট্রেনের ক্ষেত্রে হয়। ভীষণ গতিতে চলা দুটো ট্রেন যদি একই গতিতে থাকে, আপনি কিন্তু আরামসে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনে যেতে পারবেন, যে কথাটা আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে বলেছিলেন। তো মহাকাশযান এবং স্পেস স্টেশন যখন একই গতিতে একই অরবিটে আসে, তখন এটিকে খুবই সাবধানে স্পেস স্টেশনের সাথে কানেক্ট করা হয়। আর এখানেই সব থেকে বড় ভূমিকা পালন করে থ্রাস্টার। মহাকাশযানটাকে ডান দিকে বা দিকে হালকা হালকা মুভ করে ফাইনালি এটাকে স্পেসশিপে কানেক্ট করা হয়। আর এখানে এক চুলো এদিক ওদিক হলে পুরো শিপটার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, যেমনটা আপনারা ইন্টারস্টেলার মুভিতে দেখতে পারবেন। তো এই কারণে একটা স্পেসশিপে প্রত্যেকটা থ্রাস্টারে কাজ করা ভীষণ ইম্পর্টেন্ট। তবে শেষ পর্যন্ত সুনিতাদের স্পেসশিপ স্টারলাইনারের 4টা থ্রাস্টার কাজ করতে শুরু করে, আর তারা সেফলি স্পেস স্টেশনে ডকিং করে। কিন্তু এই মুহূর্তে স্টারলাইনারের ভেতরে তখনও হিলিয়াম লিক হচ্ছিল। এদিকে নাসা আর বোয়িং তাদের কন্ট্রোল রুমে বসে এই প্রবলেমটা কেন হচ্ছে তার কারণ খুঁজতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে নাসা বোয়িং এর সাথে কি করছে? নাসা তো নিজেই অ্যাস্ট্রোনটদেরকে পাঠাতে পারত। এটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে স্পেস জার্নির ইতিহাস। 1961 সালে রাশিয়ান অ্যাস্ট্রোনট ইউরি গ্যাগরিন পৃথিবীর প্রথম মানুষ হিসাবে মহাকাশে গিয়েছিলেন। সে সময় তিনি একটা ক্যাপসুলে করে মহাকাশে গিয়েছিলেন। না, এটা কোনো খাবার ক্যাপসুল নয়, এটাকে বলা হয় স্পেস ক্যাপসুল। মহাকাশযানের এই যে অংশটা আপনারা দেখছেন, এটা হলো রকেট, আর এর উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো স্পেস ক্যাপসুল। আপনাদেরকে আগেই বলেছি যে কোনো একটা মহাকাশযানকে মহাকাশে যাওয়ার জন্য প্রায় 23,000 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে তাদেরকে উপরের দিকে উঠতে হয়, আর এই স্পিডটা আসে নিচের অংশে থাকা রকেট থেকে। একবার মহাকাশে পৌঁছে যাওয়ার পর এই রকেটটা ক্যাপসুল থেকে খুলে যায় আর নিচে কোথাও এসে পড়ে এবং সেটা ডিস্ট্রয় হয়ে যায়।
তো মোদ্দা কথা হচ্ছে, মহাকাশে যখন কোনো অ্যাস্ট্রোনট যান তারা এই ক্যাপসুলের ভেতরেই থাকেন। এখানেই খাওয়া দাওয়া, ঘুম সবকিছু হয়। তো শুরুর দিকে নাসা বা রাশিয়ান স্পেস এজেন্সি এরা সবাই অ্যাস্ট্রোনটদের পাঠানোর জন্য এই ধরনের কিছু ক্যাপসুল ব্যবহার করতেন। তবে ক্যাপসুলগুলোর একটা খারাপ দিক ছিল, এগুলো বানাতে অনেক বেশি খরচ হতো। আর যখন অ্যাস্ট্রোনটরা পৃথিবীতে ফেরত আসতেন তখন এই ক্যাপসুলগুলোতে বায়ুমণ্ডলের ঘর্ষণে আগুন ধরে যেত। না, চিন্তা করবেন না, আগুন লাগলেও ক্যাপসুলের ভেতরে অ্যাস্ট্রোনটরা সুরক্ষিত থাকতেন, কারণ এর চারিদিকে হিট ইনসুলেটর লাগানো থাকে। কিন্তু এই ক্যাপসুলগুলোকে আর দ্বিতীয়বার ব্যবহার করা যেত না, উল্টে এগুলোকে সমুদ্রের মধ্যে ড্রপ করানো হতো, আর সেখানে গিয়ে তাদের আবার উদ্ধার করে আনতে হতো, যে কারণে নাসার প্রত্যেকটা মিশন ভীষণই কমপ্লিকেটেড হয়ে যেত। তো এই সমস্যাগুলো মাথায় রেখে এবং খরচ বাঁচানোর জন্য নাসা স্পেস শাটেল আবিষ্কার করে, যেগুলো দেখতে অনেকটা প্লেনের মতো। এগুলো বারবার ব্যবহার করা যেত। এর ভেতরে যেমন জায়গা বেশি থাকত, তেমনই এগুলো মহাকাশ থেকে ফেরত আসার সময় একটা প্লেনের মতো রানওয়েতে ল্যান্ড করতে পারত। এবার শুরুর দিকে নাসা যখন স্পেস শাটেল তৈরি করেছিল, তারা ভেবেছিল যে এতে তাদের খরচ কম হবে, কারণ একটাই স্পেস শাটেল তারা বারবার ব্যবহার করতে পারবে। কিন্তু দেখা যায় স্পেস শাটেলে তাদের খরচ বেড়ে যাচ্ছে। প্রত্যেক জার্নিতে তাদের স্পেস শাটেলটাকে আবার ইউজ করার জন্য তাদেরকে প্রায় $1 থেকে $2 বিলিয়ন খরচ করতে হচ্ছিল। এছাড়া যখন রকেট টেক অফ করে সেই মুহূর্তে যদি কোনো ভুল হয় তাহলে মহাকাশ যাত্রীদের জীবন বাঁচানো অসম্ভব হয়ে যায়, কারণ এই স্পেস শাটেলগুলো রকেটের জ্বালানির চেম্বারের সাথে অ্যাটাচ করা থাকে। এবার কল্পনা চাওলার কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এই স্পেস শাটেলের জন্য। এমনকি কল্পনা চাওলার আগে 1986 সালে স্পেস শাটেল চ্যালেঞ্জারেও এইরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যখন এই রকেটটা লঞ্চ হওয়ার একটু পরেই ব্লাস্ট হয়ে গেছিল, আর রকেটের সাথে সাথে সে সময় পুরো স্পেস শাটেলটাই ডিস্ট্রয় হয়ে গেছিল। নাসা চেয়েছিল খরচ কমাতে, কিন্তু সেটা হচ্ছিল না, উল্টে অ্যাক্সিডেন্ট বা বিপদের চান্স আরও বেড়ে যাচ্ছিল। এই কারণে 2011 সালে নাসা ঠিক করে তারা আর স্পেস শাটেল ব্যবহার করবে না। তো প্রশ্ন হচ্ছে, এরপর নাসা মহাকাশ যাত্রীদের স্পেসে পাঠানোর জন্য কি ব্যবহার করছে? নাসা ঠিক করে যে তারা এবার থেকে নিজেরা কোনো স্পেস ক্যাপসুল বা স্পেস শাটেল ব্যবহার করবে না, বরং তারা কোনো প্রাইভেট কোম্পানিকে দিয়ে এগুলো তৈরি করবে, যাতে তাদের খরচ কম হয়। সাথেই প্রাইভেট কোম্পানিগুলোকে তারা টেকনিক্যাল সাপোর্ট দেবে। আর এই কারণে নাসা বর্তমানে বোয়িং এবং স্পেস এক্সকে কন্ট্রাক্ট দিয়েছে। এদিকে প্রাইভেট কোম্পানিগুলো চাইছে এর ফায়দা তুলতে। তারা ধনী ব্যক্তিদেরকে টার্গেট করে, যারা কোনো বিজ্ঞানী নয় কিন্তু মহাকাশে গিয়ে সেই জায়গার এক্সপিরিয়েন্স নিতে চায়। তাদের জন্য তারা এক প্রকার ট্যুর প্যাকেজ আনতে চায়, আর এই কোম্পানিগুলো চায় তাদের কস্ট কাটিং করতে। এই কারণে তারা স্পেস ক্যাপসুলগুলোকে এমনভাবে ডিজাইন করেছে যাতে এগুলোকে রিইউজ করা যায়। আর এখানে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেয়, এর আগে একটা রকেট মহাকাশযানকে মহাকাশে পৌঁছে দেওয়ার পর সেটা পৃথিবীর কোথাও এসে ল্যান্ড করতো এবং সেটা ডিস্ট্রয় হয়ে যেত। কিন্তু ইলন মাস্ক রিসেন্টলি একটা রিইউজেবল রকেট তৈরি করে ফেলেছেন, যেটা মহাকাশে স্পেস ক্যাপসুলকে পাঠিয়ে দেওয়ার পর পুনরায় পৃথিবীতে এসে সেফলি ল্যান্ড করতে পারবে। মানে এই মুহূর্তে স্পেস ক্যাপসুল এবং রকেট দুটোই রিইউজেবল হয়ে গেছে। এবার আমরা ফিরে আসি আমাদের টপিকে। এবার এতক্ষণ ধরে আপনাদের যে এত কিছু বোঝালাম, তার প্রধান কারণ হচ্ছে নাসা এই মুহূর্তে বোয়িংকে হেল্প করেছে এবং বোয়িং নাসার হেল্প নিয়ে একটা স্টারলাইনার নামে ক্যাপসুল তৈরি করেছে। আর সেই ক্যাপসুলটাই ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা চেক করার জন্য তারা সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরকে মহাকাশে পাঠিয়েছিল। আর টেস্ট চলাকালীনই এদের স্পেস ক্যাপসুলে একের পর এক ফল্ট দেখা যায়। তবে ভাগ্য ভালো যে এরা দুজনেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং করতে পেরেছিলেন। এবার অনেকে মনে করেন যে সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরের এখানে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছিল, কিন্তু না, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সবসময় পর্যাপ্ত পরিমাণে খাবার এবং জল থাকে। আর শুধুমাত্র 9 মাস নয়, এর থেকেও বেশি দিন মানুষ মহাকাশে কাটিয়েছেন। যেমন রাশিয়ান অ্যাস্ট্রোনট ভ্যালেরি পলিয়াকভ মোট 437 দিন মহাকাশে ছিলেন। আর মহাকাশে জীবন কতটা অদ্ভুত হয়, সেখানে তাদের কী কী ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয়, এই নিয়ে আমি 3 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম। আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো সুনিতারা যখন মহাকাশে ছিলেন, তারা এই সময় ওখানে বেশ কিছু রিসার্চ করে, ভবিষ্যতে যদি মানুষ মহাকাশে থাকতে চায় বা অন্য কোনো গ্রহে যেতে চায় তাদের উপর কি ইম্প্যাক্ট পড়তে পারে, গাছপালার উপর কি ইম্প্যাক্ট পড়তে পারে, এই ধরনের বিভিন্ন রিসার্চ অল টাইম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে চলতে থাকে। সুনিতা এবং ব্যারি যখন মহাকাশে ছিলেন তখন নাসা আর বোয়িং গ্রাউন্ডে ওই ক্যাপসুলের একটা প্রোটোটাইপ তৈরি করেন এবং চেক করে যে ওটা ঠিক কি প্রবলেম হয়েছে, কেন হিলিয়াম লিক হচ্ছে। তারা দেখে যে হিটের কারণে হিলিয়াম ট্যাঙ্কের টেফলন গলে যাচ্ছে। এবার ব্যারি এবং সুনিতা যখন অরবিটে নিজেরা একবার টেস্ট করছিলেন তখন কিন্তু এই প্রবলেমটা ধরা পড়েনি। এটা কেন ডকিংয়ের সময় হয়েছে সেটা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বুঝতে পারেনি। কিন্তু বোয়িং কোম্পানি লাগাতার এটাই বলে যাচ্ছিল তাদের ক্যাপসুলের এটা একটা মাইনর প্রবলেম, আর এটাই করে অ্যাস্ট্রোনটরা সেফলি রিটার্ন আসতে পারবে। 2014 সালে নাসার থেকে কন্ট্রাক্ট নেওয়ার পর বোয়িং টার্গেট নিয়েছিল তারা এই মিশনটাকে 2017 বা 2018-তে করবে, কিন্তু বারবার বিভিন্ন টেকনিক্যাল কারণের জন্য তাদের এই মিশন ফেল হতে থাকে। কখনো ডকিং ভালভ ফেইলিওর, আবার কখনো ল্যান্ডিং টাইমে প্যারাশুটের প্রবলেম। বলতে পারেন এই মিশনটাও তারা যে লঞ্চ করেছিল
এটা এক প্রকার তড়িঘড়ি করে তারা করেছিল। অন্যদিকে ইলন মাস্কের কোম্পানি এক প্রকার অর্ধেক টাকায় কন্ট্রাক্ট নিয়ে এর থেকে অনেক ভালো কাজ করেছে। আর শুধুমাত্র স্পেস সেক্টর নয়, বোয়িং এর বেশ কিছু কমার্শিয়াল প্লেনও রিসেন্টলি ক্র্যাশ করছিল। তো যাই হোক, নাসা ঠিক করে যে তারা ক্যাপসুলটাকে খালি অবস্থাতেই পৃথিবীতে ফেরত আনবে, কারণ কল্পনা চাওলার মৃত্যুর পর তারা আর কোনো রিস্ক নিতে চাইছিল না। আর 2024 সেপ্টেম্বরে এই স্টারলাইনার ক্যাপসুল পৃথিবীতে ফেরত আসে। আর শেষ পর্যন্ত 18 মার্চ 2025 ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে সুনিতা এবং ব্যারিকে 9 মাস পর পৃথিবীতে ফেরত আনা হয়েছে। তবে জানলে অবাক হবেন, মহাকাশে এত সময় থাকার পর সুনিতার কিন্তু হাইট বেড়ে গিয়েছিল। না, তারা হাইট বেড়ে গ্রেড খালি হয়ে যায়নি, তাদের হাইট মাত্র 3 থেকে 4 ইঞ্চি বেড়ে গিয়েছিল। কারণ মহাকাশে দীর্ঘ সময় গ্র্যাভিটি ছাড়া থাকার কারণে তাদের স্পাইন এবং হাড়ের মধ্যে গ্যাপ তৈরি হয়, যার কারণে তাদের হাইট একটু বেড়ে যায়। এটা আবার পৃথিবীতে ফেরত আসার পর কিছুদিন পর ঠিক হয়ে যায়। তবে পরবর্তীকালে এই অ্যাস্ট্রোনটদের বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়, এমনকি মহাকাশে থাকলে তাদের মাসেলও কমে যায়। ক্ষতিকর রশ্মির ফলে শরীরে আরও নানা ধরনের প্রবলেমও দেখা দেয়। নাসা চাইছে স্পেসে অ্যাস্ট্রোনট পাঠানো, স্যাটেলাইট পাঠানো, এই কাজগুলো তারা প্রাইভেট কোম্পানিকে দিয়ে করাবে। আর তারা তাদের সমস্ত রিসোর্সেস ডিপ স্পেস এক্সপ্লোরেশন আর আর্টেমিস মিশনের জন্য খরচ করতে যায়। তবে কল্পনা চাওলার মৃত্যুর পেছনে নাসার কি কোনো গভীর ষড়যন্ত্র ছিল? ঠিক কী হয়েছিল সেদিন কল্পনা চাওলার সাথে? এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আমি ছিলাম মিঠুন, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।